প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, 12 তারিখে নির্বাচন, 12 ফেব্রুয়ারি। এরপর আর এই অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এবং তার সরকার থাকছেন না। তারা একটি গ্রহণযোগ্য উপভোগ্য নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে। এই 1.5 বছরে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু কাজ করতে পেরেছে, কতটুকু সাফল্য দেখাতে পেরেছে, সেই মূল্যায়ন শুরু হবে। অতঃপর এখন এই মূল্যায়ন হচ্ছে, বলা হচ্ছে যে এই সরকারটা কার্যত ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি। এর মধ্যে তারা একটা নির্বাচন দিচ্ছে। নির্বাচনের দলগুলির মধ্যে যে কাদা ছোড়াছুরি, মারামারি শুরু হয়েছে, ইতিমধ্যে একাধিক লোক নিহত এবং বহু লোক আহত হয়েছে। বিএনপি এবং জামাতের মধ্যে যে যুদ্ধ চলছে, বলা যায় লড়াই চলছে, সেটা নজিরবিহীন। যদিও অনেকে আশঙ্কা করছিলেন যে যেভাবে শুরু হয়েছে তাতে শতাধিক লোক নিহত হতে পারে, কিন্তু সেরকম কিছু আমরা দেখছি না। বাকযুদ্ধের মধ্যেই এবং কিছুটা হালকা মারামারির মধ্যে সীমাবদ্ধ। তো বাকযুদ্ধ চলছে পুরোদমে। যে কথা বলছিলাম যে ইউনূস সাহেবের মূল্যায়নটা কীভাবে হবে বা এই সরকারের মূল্যায়নটা কী হবে, অনেকেই বলছেন যে এটা একটা চট্টগ্রাম নির্ভর, এনজিও নির্ভর, বয়স্কদের সরকার ছিল। এই সরকারটা করিতকর্মা ছিল না। এই সরকার এনসিপির প্রতি দুর্বল ছিল এবং এই সরকার মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, একেবারেই ব্যর্থতা পরিচয় দিয়েছে। পুলিশকে এখনও তারা সংগঠিত করতে পারেনি এবং সরকারটা অর্থনৈতিকভাবে পুরোপুরি ব্যর্থ। যদিও রেমিটেন্স বেড়েছে, কিন্তু দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, ফলে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়। এর আগেই আওয়ামী লীগ সরকার যেগুলো করেছিল, দেশের অর্থনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক যে যে কমিটিগুলো, সংস্থাগুলো, সেগুলো ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে তারা সেগুলো পুনর্গঠন করবেন, কিন্তু সেটা করতে পারেনি এই সরকার। নির্বাচন কমিশন পুনর্গঠন মোটামুটি হয়েছে, কিন্তু বিচার ব্যবস্থায় খুব ভালো উন্নতি করা যায়নি। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, মানুষের তাদের পুঁজি ভেঙে খাচ্ছে অর্থাৎ। আর ব্যাঙ্কগুলির অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ। সরকার 5টা ব্যাংকে এক করে লুট হয়ে যাওয়া 5টা ব্যাংকে এক করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করেছে, কিন্তু সেখানেও সেখানেও আমানতকারীদের স্বার্থ সংরক্ষিত হয়নি। শেষ 2 বছর 24-25 সালের আয় তাদের দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর এমনিতেই কেউ এখন পর্যন্ত টাকা পেয়েছে বলে আমরা জানি না। 5টা ব্যাংকের নতুন যাত্রায় খুব একটা সুফল পাওয়া এখনও যায়নি। আমানতকারীদের পাওনা ফিরে পাওয়া অনিশ্চয়তা রয়ে গেছে। এই কথাগুলি বলাই যায়, কিন্তু ভিন্ন কথা, রাজনৈতিক দলগুলোকে এই সরকার সহযোগিতার খুব চেষ্টা করেনি। এই সরকারের এই যে ব্যর্থতার দায় এই রাজনৈতিক দলগুলি, সামাজিক শক্তিগুলিকে নিতে হবে। তারা নির্বাচনকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে যেভাবে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে, জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো যেন হানা ভোট পর্যন্ত সরকার নিয়ে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত এত বড় একটা যে ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই হলো, এত মানুষের জীবন গেল, যে রক্ত এখনও শুকায়নি, সেই যে মানুষগুলোর যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু কোনো বাস্তবায়ন এখন হয়নি এবং ভবিষ্যতে যে হবে সেরকম কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। জুলাই সনদ যদি ভোট পাস হয় তাহলে জুলাই সনদ কার্যকর হবে। সেখানে কিছু কার্যকর উদ্যোগ নির্বাচিত সরকার গ্রহণ করতেও পারে, কিন্তু বিএনপি কিংবা জামাত কতটুকু করবে সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। এই দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে কাদাছড়িতে লিপ্ত রয়েছে। তো যেটা বলছিলাম যে এই সরকারকে আসলে কেউ তো খুব একটা সহযোগিতা করেনি, তারপরে সরকারটা চেষ্টা করেছে তার মতো করে।
আর শুরুতে এই সরকারটা জাতীয় সরকার একটা গঠনের চেষ্টা হয়েছিল, সেখানে কিছু দলের অনীহার কারণে সেটা সম্ভব হয়নি। ফলে এই সরকারটার পিছনে তেমন কোনো রাজনৈতিক শক্তির সমর্থন না থাকায় সরকারটা বরাবরই দুর্বল ছিল। যাই হোক, এই সরকারের এখন বিদায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বয়সও হয়েছে, তিনিও হয়তো দুনিয়া থেকেও বিদায় হয়ে যাবেন। তবু আমরা আশা করব তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আমরা কামনা করব। একই সঙ্গে বলবো যে ওনার সরকারটা যতটুকু সাফল্য অর্জন করতে পারত, সেটা রাজনৈতিক দলগুলি অনীহা, সামাজিক শক্তিগুলির যে অসহযোগিতার কারণে মূলত পারেনি। আর এই সরকারের অবশ্য দৃঢ়তার অভাব ছিল। ফলে একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিয়ে এই সরকারের চলে যাওয়া ছাড়া আর কোনো কর্তব্য তাদের তেমন আছে বলে মনে হয় না। কারণ এই সরকারের সময়গুলোতে আরেকটা বিষয় ছিল যে আন্দোলন, খাই আন্দোলন, কি না বৈধ অবৈধ সকল আন্দোলন হয়েছে, এখনও হচ্ছে আন্দোলন। এটাই সরকারের উপর একটা বাড়তি চাপ, মব সৃষ্টি, সেটা একটা বাড়তি চাপ ছিল। এমনিতেই পুলিশ সংগঠিত হতে পারেনি। শেখ হাসিনার পতনের সময় পুলিশের উপর যে হামলাটা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, থানা লুট হয়েছে, অনেক পুলিশ নিহত হয়েছে, সেই পুলিশের মনোবলও ফিরিয়ে আনা যায়নি। সেরকম কোনো উদ্যোগ খুব ভালোভাবে সরকার গ্রহণ করেছে বলেও মনে হয় না। সরকার সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর, বিমান বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশকে সংগঠিত করার খুব বেশি চেষ্টা হয়েছে বলে আমাদের মনে হয় না। সব মিলিয়ে ইতিহাসের কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গা হবে? নিচে আস্থা করে নয়, তবে তার ব্যর্থতার বা তার সমালোচনার পাশাপাশি কেন উনি কতটুকু সফল হয়েছেন, কতটুকু ব্যর্থ হয়েছেন, সেটা নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে। আমাদের দৃষ্টিতে ওনার যতটুকু ব্যর্থতা, সেটা ওনার চেয়েও ওনাকে অসহযোগিতার কারণে উনি ব্যর্থ হয়েছেন। আর সাফল্য ওনার চেষ্টা ছিল, সেখানে ওনাকে ভালোভাবে সমর্থন করা হয়নি। অতএব আমরা মনে করবো ইতিহাসের একটা ভালো জায়গায় যদি একটা ভালো নির্বাচন করে উনি বিদায় নিতে পারেন, ইতিহাসের একটা মোটামুটি গ্রহণযোগ্য জায়গায় ওনার স্থায়ী ওনার সরকারের জায়গা হবে। এই নিরপেক্ষ মূল্যায়ন আমরা করতে চাই। তো ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমাদের আবার দেখা হবে নতুন কোনো চ্যানেলে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।